জয় হরিচাঁদ, জয় গৌরচাঁদ। ভান্ডারিয়া একটি অসাম্প্রদায়িক চেতনার লীলাভূমি, আর সেখানেই শঙ্করদার মনের বাসনায় প্রতিষ্ঠিত হয়েছে হরিগুরু গোপাল চাঁদ মন্দির। মন্দির প্রতিষ্ঠায় তার স্বার্থ ছিল না, ছিল ভক্তদের সেবা। ওরাকান্দি যারা যায় তারা যেন এখানে বসে মহোৎসব করে ভালো পরিবেশে প্রার্থনা করে ওরাকান্দি যায়, আবার ওরাকান্দি ফেরার পথে একটু আশ্রয় পায়। তো এইরকম একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই পূর্ণ অঙ্গনটি প্রতিষ্ঠিত হয়েছে নদীর পাড়ে। কারণ নৌকা যোগেই সেই সময় হেঁটে এবং নৌকা যোগেই ভক্তরা যেত। এই জায়গাটা চড়ে নিশ্চয়ই এটি ভগবানের একটি লীলাক্ষেত্র। এরপরে আজকের অনুষ্ঠানের বিষয় যে শঙ্করদা তার স্ত্রী অসুস্থ, আমাদের নিজেরা হই, আমাদের পরিবারে হয়। অসুস্থ হওয়ার কথা শুনলে প্রথমেই আমাদের কাছে মনে হয় যে ডাক্তার কাছে না, অথবা আমরা অনেকে ডাক্তারিও করে ফেলি, একটু অ্যান্টাসিড খাওয়া মানে আমরা ডাক্তার হয়ে যাই, এভাবে নানা রকমের প্রেসক্রিপশন করে ফেলি। কিন্তু শঙ্করদা বিশ্বাস করলেন যে একমাত্র আমাদের ভালো রাখা দায়িত্ব হচ্ছে ভগবান, ডাক্তারও হলো ডাক্তার তিনি, নাকি? তো তার উপর ভরসা করেছেন, বৌদি সুস্থ হয়েছেন। আরো যাতে সুস্থ হন সেই জন্য ভক্তদেরকে ডেকে এই প্রার্থনা সভার আয়োজন করেছে। নিঃসন্দেহে এটা একটি কি অত্যন্ত মঙ্গলজনক, নাকি? হ্যাঁ, এর চেয়ে আর কি মঙ্গল হতে আমি পারি না, আমি আমার বোধগম্য নয়। সেটা জোরে ধ্বনি দেন না একটু ঠাকুরের জন্য। আমার কাছে আসার সময় আমি বলতেছিলাম আমার মিসেস খুব একটা যায় না কোথাও, তার বান্ধবী আমার বাসায় ছিল, তার সাথে তিনিও আসছেন। তো কোথায় যাও আমাকে বলতেছিল, আমাদেরকে কিছু বলো না। তো আমি তখন ছোট্ট করে বলেছিলাম যে এক ভক্তের বাড়ি যাচ্ছি ভক্ত সঙ্গের জন্য। আসলে আমার প্রার্থনা ঠাকুর শোনেন কিনা আমি জানি না, কিন্তু আমি যখন শুনি শঙ্করদার প্রার্থনা ঠাকুর শোনেন, তখন আমার বিনম্র শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এটাকে পুণ্যভূমি মনে হয় শঙ্করদার প্রতি। এবং আপনারা যারা এই প্রচন্ড শীতের মধ্যে এখনো বসে আছেন, এখন রাত 10টা, আমার সাথে কথা ছিল আমরা এখানে 8টায় আসবো, 10টায় শেষ হবে। তো আমরা আসতে 12-13 মিনিট লেট করেছি, কিন্তু তারপরও কথা বলতে গিয়ে এই মুহূর্তে আমার টার্গেট ছিল আমি 8টায় এখানে কথা বলা শুরু করব, 10টায় শেষ করব। কিন্তু এখন বাজে 10টা। আপনাদের দিক দিয়ে এখন তাকাই, আর ঠান্ডা এদিক থেকে উত্তর দিক থেকে যে ঠান্ডা আসতেছে, আপনারা অনেকে আসছেন উসখুস করছেন যাবার জন্য। তো কি যে বলবো কি বলবো না জানি না। এর মধ্যে আমাদের অনেক গুণীজনরা এখানে ছিলেন, আমাদের মাননীয় মেয়র মহোদয় ছিলেন, লোকাল প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, কাউন্সিলর ছিলেন, আমাদের সভাচার্য তপনদা এখানে আছেন, আপনাদের কাছের মানুষ, সবসময় তাকে পান, উনিও ভারপ্রাপ্ত এখন অধ্যক্ষ। আমার সফর সঙ্গী হয়েছেন ফাতেমা হিরেন মালা, উনি ফুল প্রফেসর, বিভাগীয় প্রধান। কয়েকদিনের মধ্যেই হয়তো শোনা যাবে উনি কোনো বড় কলেজের ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল হয়ে যাবেন, সেরকম একটি জায়গায় উনি আছেন। আমার সাথে আসছেন বানেরপাড়া কলেজের অধ্যাপক জ্যোতির্ময় রায়, তাদেরও কথা বলার সুযোগ হয়নি। এখানে জয়দেব আছে, প্রদীপ আছে, অনেক চেনা মুখ দেখেছি, নেতৃবৃন্দ দেখেছে। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা। সকলে কথা কম বলেছেন, আমার উপরে ছেড়ে দিয়েছেন। তো এখন আমি আড়ষ্ট হচ্ছি যে কি বলবো কি বলবো না, আপনারা বকাঝকা করবেন। কথা কি একটু হবে না হবে না মায়েরা? হ্যাঁ হবে না? ভিতরে ভিতরে আজকে বন্ধ করলে ভালো হয় আরেকদিন, নাকি? 10টা কিন্তু বাজে। দাদা চলবে, কয় মিনিট চলবে? চলবে? তাহলে আমাকে উপস্থাপক বলেছেন, সভাপতি বলেছেন
যে এটা যেহেতু হরি মন্দির, আমরা ধর্মীয় আলোচনার নানা ক্ষেত্র আছে, বেদ, গীতা, উপনিষদ, আমাদের দর্শন, বিভিন্ন মনীষী, কিন্তু এটা হরি মন্দির। আজকের একটু মতুয়া দর্শনের উপরে পড়ে। তো যারা মতুয়া ভক্ত আছেন তারা জানেন, যদি মতুয়াদের বাইরেও অন্য ভক্ত থাকেন নিশ্চয়ই তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে বলি যে গীতায় ভগবান বলছেন যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন তিনি আসেন। কি কারণে আসেন? সাধুদেরকে রক্ষা করার জন্য, ধর্মকে সৃজন করার জন্য, দুষ্টের বিনাশ করার জন্য। এরকম যুগে যুগে অনেক আসছেন। আমাদের হরিচাঁদ ঠাকুরও সেই আলোকেই একজন অবতার রূপে আসছেন। কিন্তু উনি আসার আগে সমাজের যে সকল অসঙ্গতি ছিল, দীর্ঘদিন পরিচর্যার মধ্যে আমাদের একটা শব্দ আছে সংস্কৃতি। সংস্কৃতি মানে কি? যে সকল কালচার দীর্ঘদিন চলতে থাকে, চলতে 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 চলে যা সুন্দর, যা স্থায়ী হয়ে যায়, তাই হচ্ছে সংস্কৃতি। তো আমাদেরও ধর্ম অনেকদিন চলতে চলতে ধুলোবালি জমে যায়, অনেক রকমের কুসংস্কার আসে। হরিচাঁদ ঠাকুর আসার পরে দেখলেন যে একেবারে সেই সমাজে সাধারণ মানুষ, আমাদের ম্যাডাম চমৎকার করে বলেছিলেন যে মানুষদের উপরে ভর করে পৃথিবীটা চলে, তারাই ছিল সবচেয়ে অচ্ছুত, অবজ্ঞা করা হয়েছিল তাদেরকে নানাভাবে। তাহলে হরিচাঁদ ঠাকুর সেই রকমই একটা অজ পাড়াগাঁয় ঘৃণিত জাতির মধ্যে একেবারে পতিত যাদেরকে বলা হতো সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণটাই একটা তার ব্যতিক্রম। উনি তো শহরে ধনীর ঘরে জন্মগ্রহণ করতে পারতেন, একজন পরম বৈষ্ণব গ্রামের মধ্যে যোগাযোগ বঞ্চিত জায়গায় এসছেন। কেন? ঈশ্বর সর্বভূতেষু বিদ্যমান। সেখানে বলা হয়নি, ম্যাডাম বলেছেন, এই যে শঙ্করদা বলেছেন স্ত্রীকে পুজো করা যাবে না। যদি আমরা বলি ঈশ্বর সব জায়গায় আছেন, স্ত্রীর মধ্যে কে? নিশ্চয় ঈশ্বর। কিন্তু আমরা সংকীর্ণ যারা, তারাও তাকে নারী দেখি, হ্যাঁ, ছোট জাত বড় জাত নানা বিশেষণে আমরা দেখি, কিন্তু আসলে তো ঈশ্বরের প্রতিনিধি। সেই জন্য অনেক বক্তব্যে বলেছি, একটি পাগল মন্দিরের সামনে গিয়ে ঠাকুরের দিকে পা দিয়েছে। তখন আমাদের মতো ভদ্রলোকরা দেখে বলছে, এই পাগলা, তুই ঠাকুরের দিকে পা দিয়েছিস কেন? তো পাগলা উঠে বলছে যে তাহলে যেদিকে ঠাকুর নাই আমার পাটা সেদিকে সরিয়ে দাও। তখন আমার মতো ভদ্রলোকরা সরাইতে পারে না। কেন? আমরা মুখে বলেছি ঈশ্বর আছেন, সব জায়গায় আছেন, আর পাগলে বিশ্বাস করছেন যেদিকে পা দেবো সেদিকে তো ঠাকুর। কিন্তু আমরা দেখি শুধু ছবির মধ্যে, ফটোর মধ্যে, আর পাগল দেখেছে সর্বভূতে। তাহলে আসলে আসল পাগল কারা? আসল পাগল আমরা, যারা বেছে বেছে ঈশ্বর দেখি, কিন্তু সবার মধ্যে ঈশ্বর দেখতে চায়। সেই জন্যই হরিচাঁদ ঠাকুর একটা পতিত পরিবারে জন্মগ্রহণ করেছেন। একেবারে দেখলেন কি জন্মগ্রহণ করে যে মানুষের প্রথম কোন জিনিসটা দরকার বলেন তো? এই যে আমরা আছি, এটা মানুষের কোন জিনিসটা আগে দরকার? উনি বলছে শিক্ষা। কোনো কামে লাগে না শিক্ষা, আমার দৃষ্টিতে কোনো কাজে লাগে না। সকলের আগে লাগে খাদ্য। বুঝতেছেন কিনা? এই যে বিপুল কথা বলছে, আমি যদি 10 দিন না খেয়ে থাকতাম, 3 দিন না খেয়ে থাকতাম, আমি কথা বলতে পারতাম? হ্যাঁ, প্রধানমন্ত্রী পারবে দাদা? প্রধানমন্ত্রী কথা বলতে পারবে 4 দিন 5 দিন না খেয়ে থাকলে? পারবে নাকি? রাষ্ট্রপতি মহামান্য পারবে না। মানুষের প্রথম লাগে খাদ্য। দেখেন হরিচাঁদ ঠাকুর কত জীবন্ত। তাই উনি ওইখানে জন্মগ্রহণ করে প্রথম যে কাজটি করলেন, তার বন্ধুদের নিয়ে নিজের জমি হাল চাষ করছে, জমি বর্গা নিয়ে হাল চাষ করছে। আছে নাকি? লীলামৃতে আছে। কেন করেছেন? যে খাদ্য না হলে কেউ বাঁচে না। ওই অঞ্চলে খাদ্য ছিল না, শাপলা খেত, ঢেঁকুর খেত, সুতরাং সবার খাদ্য লাগবে। তাই হরিচাঁদ ঠাকুর এই মানুষকে ভালোবাসেন, মানুষে আসিয়া মানুষে মিশিয়া তিনি করেছেন মানব লীলা। কেন? মানুষের জন্য খাদ্যের জোগাড়। পানি দিয়েছেন, মন দিয়ে কৃষি করো, পুজো মাটি মায়ে, মনে রেখো বেঁচে আছো মাটি রীতি পায়। কি চমৎকার! এই মাটি নাই আমরা কেউ থাকতে পারি না। এই মাটির উপরেই আমরা বসেছি। সেই মাটিকে ভালোবাসো, সেখানে পরিশ্রম করে ফসল ফলাও, আগে আমরা খেয়ে নিই। তারপরে যদি নাও থাকে আমি উলঙ্গ হয়ে বাঁচতে পারবো। তাই তিনি প্রথমে খাদ্যের যোগান দিলেন। তাই খাদ্য হলো। এখন দেখছেন যারা আজ থেকে 40 বছর 50 বছর আগে ওলাকান্দি গেছেন, তখন ওখানে ফসল হতো না। আর এখন এত ধান আর এত ধান, আমার ভক্তরা রাস্তায় থাকে। এখন আর মাঠে ধান, হ্যাঁ, বারণের সময় ধান। আজকের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ 200 বছর আগে যেখানে
হরিচাঁদ এই কৃষির কথা বলেছেন, সেই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শুরু করছে কেনা? শুরু করেছে কে? হরিচাঁদ ঠাকুর খাদ্যের যোগান দিয়েছেন, বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শুরু হয়েছে হরিচাঁদ ঠাকুরের দিয়া। তারপরে করলেন কি? তার জীবনটা দেখেন। এরপরে উনি সেই বলে নাই হরিনাম হরিনাম করো, এরপরে উনি নিজের নৌকায় করে একটা দোকান করেছেন। দোকানদার কেন? বাণী দিয়েছেন চমৎকার করে যে খাদ্য হলেই হবে না, আমার তো বস্ত্র লাগবে, হ্যাঁ মেশিন পত্র লাগবে, এটা বিনিময়, দোকানের মাধ্যমে বিনিময়। হরিচাঁদ ঠাকুর নিজে দোকান করেছেন, বলেছেন মনে রেখো বাণিজ্যে বসতি লক্ষ্মী মানে অন্তরে, এক দরে কিনিবে এক দরে বেচিবে, তাতেই লক্ষ্মী আসিবে ঘরে। কি সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এখন বিদেশে এখন যে দোকানে এক দর, সেই দোকান আমাদের ভালো লাগে না? হ্যাঁ, অসম্ভব ভালো লাগে। শুরু করলেন কে? 200 বছর আগে হরিচাঁদ ঠাকুর শুরু করেছেন যে এক দরে কেনো এক দরে বেচো। তারপরে নিজে ব্যবসা করলেন, ব্যবসা করে বুঝালেন কেমন করে। তারপরে আরো অনেক বাণী এখানে আছে, দরাদরি জুয়াচুরি এগুলো করবে না, করলে কি কি হবে, সুন্দর করে একটা বানিয়ে দিলেন। তাহলে খাদ্য হলো, বিনিময় হলো, যোগাযোগ হলো। তারপরে কি দরকার? তারপরে দরকার হচ্ছে মানুষের মধ্যে মানবতাবোধ তৈরি করা। যদি আপনি প্রত্যেককে মানুষ ভাবতে পারেন, তাহলে আপনার মধ্যে তার মধ্যে একটা সিম্পেথি থাকবে, ও যা আমিও তা, ঈশ্বর সর্বভূতে আছেন। এই জন্য তথাকথিত বৈষ্ণব ধর্মের একটি বাণী উনি সংস্কার করে ফেললেন। কি? বৈষ্ণব দর্শনে চৈতন্য যখন জন্মগ্রহণ করেছেন, তখন যারা বিষ্ণুর উপাসনা করত, ভগবান বলতে বোঝানো হতো বিষ্ণু, তাদের বলা হতো বৈষ্ণব। কিন্তু এই এত বছর পর বৈষ্ণব বললে এখন হিন্দুদের মধ্যে ছোট্ট একটা সম্প্রদায় বোঝায়। এই শব্দটা ছোট হয়ে গেছে। এক সময় বৈষ্ণব বলতে সৃষ্টিকর্তার সকল দিককে বোঝানো হতো, কিন্তু সেই শব্দটা ছোট হয়ে গেছে। তাই বৈষ্ণবদের একটি দর্শন ছিল, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা থেকে ধর্ম নাই রূপ সনাতন। হরিচাঁদ ঠাকুর দেখলেন এই বৈষ্ণব জীবে দয়া তো রাখতেই হবে, জীবের প্রতি দয়া থাকবে, নামেও রুচি থাকবে, ঈশ্বরের নাম নিতে হবে, কিন্তু বৈষ্ণব বললে তো ছোট হয়ে যায়, এটাকে চেঞ্জ করতে হবে, বিশ্ব মানবতার জয়গান করতে হবে বলে উনি বললেন জীবে দয়া নামে রুচি মানুষ হতে নিষ্ঠা, এই 3 কর্ম ছাড়া বাকি সব ফুসফা। কি চমৎকার করে নিয়ে আনলেন, মানুষ নিয়ে আসেন। এখন বাদ পড়ছে কেনা? মুসলিম বাদ পড়ছে, খ্রিস্টান বাদ পড়েছে, ব্রাহ্মণ বাদ পড়েছে, কেউ বাদ পড়েছে। সকলকে নিয়ে আসার জন্য তথাকথিত সনাতন ধর্মের বাণীকে চেঞ্জ করে মানুষ নিয়ে আসলেন, মানবতার প্রতিষ্ঠা করলেন। তাহলে মানবতার জয়গান সবার আগে কে গেলে পাইছেন? হরিচাঁদ নিয়ে আসলেন। তারপরে তিনি বাণী দিলেন। এরপরে ছোট্ট ছোট্ট যত কাজ, এই দাদা আজকে নারীর অধিকারের কথা বলেছেন, আমাদের এক আলোচকও বলার চেষ্টা করেছিল, সেই সময়ে আজকের জননেত্রী শেখ হাসিনা বলছেন আমি স্পিকার বানাইছি, অনেক জায়গায় নারী নেতৃত্ব দিয়েছেন। এই যে নারীরা পুরুষের পাশাপাশি থেকে কাজ করবে, নেতৃত্ব দেবে, এটাও শুরু করেছেন পৃথিবীতে সকলের আগে হরিচাঁদ ঠাকুর। সেই সময় একটি মহিলা কাছারি করেছেন, সেই মহিলা কাছারি দিয়া মহিলাদের তিনি বিচারশালা করেছেন, তারা বিচার করেছেন। আছে নাকি নিলাম্বিতে? সময় নাই, দ্রুত চলে যাচ্ছে। ভাবতে পারেন আজ থেকে 200 বছর আগে নারীদের দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে মহিলা কাছারি, সেখানে তাদের দ্বারা বিচারপতি তৈরি করা হয়েছে। প্রথম বিচারপতি নারীদেরকে কে বানিয়েছেন? হরিচাঁদ ঠাকুর বানিয়ে তাদের দ্বারা বিচার করেছেন। নারীরা যে পুরুষের পাশাপাশি সকল কাজে অংশগ্রহণ করতে পারে, এটি প্রমাণ করলেন হরিচাঁদ ঠাকুর। সেইভাবে তিনি নারী অধিকার নিয়ে আসলেন। তারপরে তিনি দ্বাদশ আজ্ঞা দিলেন না? 12টা বাণী দিলেন মাত্র, যে এই 12টা বাণী যদি তোমরা আর কিছু নাও পারো তোমরা ফলো করো। সে বাণীর মধ্যে দিলেন কি? সদা সত্য কথা বলবে, সত্য মেবা জয়তে সাথে ছিল সেটা বললেন। মাতা পিতাকে ভক্তি করতে হবে বললেন। এর সাথে যে কথা বললেন, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতি বিচার করো না। চমৎকার, অর্থাৎ ভালো মানুষ যারা, তাদের কোনো জাত হয় না। তারপর বললেন জগৎকে প্রেম করো। আমি ভাবতে কষ্ট হয় যে কি চমৎকার বাণী এটা, জগৎকে প্রেম করো। বাদ পড়ছে কি? জগৎ মানে কি? পৃথিবী নাকি? জগতের পরিভাষা কি? সমার্থক শব্দ কি? ওয়ার্ল্ড। আজকের বলেন আমরা গ্লোবাল ভিলেজে আছি, গ্লোবালাইজেশন। আর এটা শুরু করলে কে? 200 বছর আগে হরিচাঁদ ঠাকুর। তিনি বললেন জগৎকে প্রেম করো। বাদ পড়ছি কারা আমরা?
হ্যাঁ, কাকে প্রেম করতে বলছে? হিন্দুকে প্রেম করতে বলছে? মতুয়াকে প্রেম করতে বলছে? হ্যাঁ ও দাদা, কাকে বলছে? জগৎকে কে বাকি আছে? আমাদের কষ্ট হয় যখন একজন মতুয়া বলে ওনারা তো বৈষ্ণব, ওনারা সৎসঙ্গ, মোরা মতুয়া বনে না। ও তো হরিচাঁদই বোঝে না। ও যদি হরিচাঁদ বুঝতো তাহলে ও জগৎকেই প্রেম করতো, ওর কাছে ঘৃণা থাকে না। আমি কথাগুলো শুধু এই কারণে বলছি, হরিচাঁদকে ছোট করবেন না। ম্যাডাম বলেছেন তিনি বিশ্বজনীন, বলেন নাই? হরিচাঁদকে আমার আমার করিয়া আমার ঠাকুর বলি, তাহলে আমার ঠাকুরের বাণীরাও তো একটু আমার মধ্যে থাকা লাগে নাকি? আমার ঠাকুর কি বলেছেন সেই আচরণ যদি আমার মধ্যে না থাকে, আমার কারণে তো ঠাকুর ছোট হতে পারে না। আমার ঠাকুর তো অনেক বড়, সেটি আসবে কিভাবে? আমার আচরণের মধ্য থেকে। তিনি বললেন জগৎকে প্রেম করো। তাহলে জগৎ নিয়ে আসলেন, মানবতা নিয়ে আসলেন, নানাভাবে আরো বাণীগুলো আছে, আমি একেবারে যাব না। এরপরে দেখলেন এই সময়ের মানুষ এত শাস্ত্র গ্রন্থ পড়তে পারবে না, কাজেই সহজে কিভাবে ঠাকুরকে লাভ করে সংসারে শান্তি থাকবে। আজকের এই যে শঙ্করদা একজন সফল ব্যবসায়ী, সফল সমাজসেবক, হ্যাঁ, নানাভাবে কাজ করছেন, একজন ভক্ত মানুষ। ঠাকুর ওই সময় দেখেন গীতার 700 শ্লোক, এই 700 শ্লোকও পড়তে সময় লাগে, তারপরে সংস্কৃত ভাষায় লেখা, এ বুঝতে কষ্ট হয়। শুরু হলো এইভাবে যে অর্জুন ভেঙে পড়ছেন, যুদ্ধ করবেন না, অর্থাৎ যার সৈনিকের তার যুদ্ধ করা, যুদ্ধক্ষেত্রে গিয়া বলছে আমি যুদ্ধ করব না। আর ভগবান তাকে পরামর্শ দিলেন, পর শেষে গিয়া বললেন আমার ভুল ভেঙে গেছে, মোহ কেটে গেছে, আমি যুদ্ধ করব। তাহলে যে মানুষ কর্তব্য বিমুখ হয় তারে কর্তব্যে আনার জন্য 700 শ্লোক লাগছে না? হরিচাঁদ ঠাকুর সেই 700 শ্লোকরে একটি বাণীর মধ্যে নিয়ে আসছেন, বললেন হাতে কাম মুখে নাম। ওখানেও দেখেন গীতায় বলছে হে কন্তেও, যেহেতু তুমি ক্ষত্রিয়, তুমি আমার নাম স্মরণ করে তোমার করাই লাগবে। করলে কি হবে, না করলে কি হবে, সব দেখাইছে। কারা মরবে বাঁচবে সব দেখাইছে, কিন্তু কাজটা করতে বলছে কি, আমাকে স্মরণ করে তুমি তোমার কর্তব্য করো। তাহলে সেইটাকে একটা বাণীতে নিয়ে আসলেন 700 শ্লোক, হাতে কাম মুখে নাম। অর্থাৎ মুখে নাম মানে ঈশ্বরকে স্মরণ করে তোমার যা ডিউটি তাই তুমি পালন করো। এর চেয়ে সহজ ভাবে শাস্ত্র গ্রন্থ ব্যাখ্যা হয় আমার জানা নেই, আপনাদের থাকতে পারে। অনেক পণ্ডিতরা নানা রকমের সংস্কৃত শ্লোক বলে নিজের পাণ্ডিত্য জাহির করতে পারে, কিন্তু সাধারণ মানুষের বোধগম্য করে হরিচাঁদ ঠাকুর প্রাণের সহজ করে সহজ মানুষদেরকে সহজ পথে নেওয়ার জন্য চমৎকার করে বললেন হাতে কাম মুখে নাম। চৈতন্যও বলেছিলেন হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে ভব নদী পার। সেটাকে দেখেন আমাদের হরিচাঁদ ঠাকুর কত সহজ করে সুন্দর করে বলছেন। তাহলে আমরা যদি বেশি কিছু না করি, এই বাণীটাও ফলো করি যে প্রত্যেকটা কাজে ঈশ্বরকে স্মরণ করে আমরা চলি, তাহলে আমাদের এই বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে সংসারী যদি হয়, তাহলে পিতামাতার পরে তার ঘরে কে আসবে? সন্তান আসবে। তাহলে বাবার অপূর্ণ কাজ কাকে দায়িত্ব দেয়? সন্তানকে। হরিচাঁদ ঠাকুর এই কাজগুলো করলেন, তার ঘর আলো করে এলেন গুরুচাঁদ ঠাকুর, তাকে তিনি দায়িত্ব দিলেন। কি দায়িত্ব দিলেন? যে বাকি কাজগুলো করো, খাবার ব্যবস্থা আমি করছি, হ্যাঁ, দোকান ব্যবসা বাণিজ্য আমি করে দিয়েছি, মানবতার প্রচার আমি করে দিয়েছি, এখন তোমার কাজ রয়েছে কি? শিক্ষা। তিনি আবার যোগ্য সন্তান, পিতা অপূর্ণ কাজগুলো করেন। তিনি বললেন খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে পুলে স্কুলে দাও, সেই আমি চাই। শিক্ষা যদি শোনো বলি মোর কথা, যদি মানব মোরে, অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে। একেবারে পরিষ্কার করে যোগ্য ছেলে এসে শিক্ষা বিস্তার করলেন। সেই সময়ে ৩৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের ফাউন্ডার তিনি, প্রত্যক্ষ পরোক্ষভাবে। এবং অনেকে এখনো বলেন যে ৪৫০০ এই সংখ্যাটা হয়ে যেতে পারে। তাহলে পৃথিবীতে শিক্ষায় নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল কার? গুরুচাঁদ ঠাকুরের। কিন্তু হায় রে দুর্ভাগা মতুয়া আমরা, যে আমরা সেটা তো তুলতে পারিনি। সেইটা নোবেল পুরস্কার এখনো গুরুচাঁদের আসতে পারে যদি মতুয়ারা এই কথাগুলো প্রচার করে, যথাযোগ্য জায়গায় আবেদন করে যে তার চেয়ে আগে পৃথিবীতে এত শিক্ষা প্রতিষ্ঠান আর কেউ করতে পারেনি। একবার শিক্ষা হয়ে গেল, তারপরে কি থাকে পরিবেশ আন্দোলন। আমি কদিন আগে ভারতের বিহার টিহার ঘুরে আসছি, এখনো একটা মামের জলের বোতল করে গাছের গোড়ায় তারা লেট্রিন ছাড়ে।
আর আমাদের দেশের পরিবেশ আন্দোলন শুরু করেছেন গুরুচাঁদ ঠাকুর। পুরস্কার পেয়েছেন জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। ভক্তরা যদি তার বাড়ি যায়, তাকে নিতে চাইলে বলতো তোর বাড়িতে লেট্রিন নাই, আমি যাব না, আগে লেট্রিন কর। বলেছে কে? বলছে গুরুচাঁদ ঠাকুর। এখন এমন বাংলাদেশে একটা বাড়ি নাই যে বাড়িতে অন্তত সুন্দর একটা স্বাস্থ্যসম্মত পায়খানা নাই। শুরু করছেন কে? গুরুচাঁদ ঠাকুর। তারপরে বলছে গুরুদেব কি তো করছি বাবা, লেট্রিন করছি, এখন চলেন। তারপরে বলছে আমি কাদা বাইঙ্গে উঠতে পারবো না, খালে গার্ড দে। কি বুদ্ধি তার মাথায়! আবার খালে গার্ড দেছে, বাবা গার্ড তো দিছি, এখন তো চলেন আমাকে বাড়ি। তারপরে বলছে তোর গ্রামে স্কুল আছে? কয় না। আবার একটা স্কুল কর, এরপর আমি যাবো। কিভাবে গুরুচাঁদ ঠাকুর কাজগুলো করলেন? স্কুলও করলেন, পরিবেশ ঠিক করলেন, স্যানিটেশন। আজকের বাংলাদেশ ভারতের স্যানিটেশনে অনেক জায়গায় এগিয়ে গেছে, সেটার একমাত্র আর কাজ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর সেদিন করেছে। সুতরাং এইভাবে করলেন। এরপর বাকি থাকে কি? এরপর বাকি থাকে রাজনীতি। মানুষের মধ্যে ঐক্য পরিষ্কার করে বলছেন, যার দল নাই তার বল। চৈতন্য বললেন সংঘ শক্তি কলৌ যুগে, কলি যুগে সংঘ শক্তি মানে একত্রিত হয়ে থাকতে হবে, সংগঠিত হয়ে থাকতে হবে। এইটাকে হরিচাঁদ ঠাকুর কি সুন্দর করে বললেন, যার দল নাই গুরুচাঁদ ঠাকুর তার বল নাই। আমরা যদি একত্রিত হয়ে থাকি, নিশ্চয়ই আমরা অনেক বড় কাজ, মহতি কাজ করতে পারবো। পিছনে কথা হয় তাহলে বন্ধ করে দিতে বলে, পিছনে কথা বললে আমি কথা বলবো না। দাদা তাহলে ছেড়ে দিই নাকি? দুটা কথা হবে না, ইচ্ছা হলে শুনতে হবে, না হলে এখন রাত্র হয়ে গেছে, নদী আপনাদের কষ্ট হয়, বেড়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে পরিবেশ হয়ে গেল, এরপর বাকি থাকে ঐক্য হয়ে গেল, বলে দিলে ঐক্য হয়। তারপরে শুধুমাত্র বাকি থাকে কি? রাজনীতি। সে বললেন যে জাতির থাকে না রাজা, সে জাতি থাকে না রাজা। এর চেয়ে ভালো কথা কি হয় আমার জানা নাই। যে রাজনীতিকে উৎসাহ করেছেন কেন? আমাদের ভগবান শ্রী রামচন্দ্র তিনিও রাজা, আমাদের শ্রীকৃষ্ণ তিনিও রাজা, পরশুরাম তিনিও রাজা, সব রাজা। সুতরাং রাজশক্তি যদি পক্ষে না থাকে তাহলে ধর্মের প্রচার প্রসার হয় না। তাই তিনি বললেন যে করলেন, এবং এমন ভাবে বাপের বেটা গুরুচাঁদ শুধু মুখে বলেন নাই। চৈতন্য বলছে না নিজে আসনি ধর্ম পরকে শিখায়। আমার গুরুচাঁদ এমন বেটা, তিনি তার নাতিরে মন্ত্রী বানাইয়া ছাড়ছেন, খালি মুখে বলেন নাই নাকি? যা কয় হ্যাঁ কাজে করছে। তার জীবদ্দশায় তার নাতিকে তিনি মন্ত্রী তৈরি করলেন, রাজশক্তির কাছে গেলেন। এই থেকে ধারা শুরু হয়েছে। কাজেই মতুয়া দর্শন অত ছোট নয়। এরপরে শেষ করব এই বলে, এরপরও দেখলেন সমাজে দলাদলি। এখন আমাদের যা আছে, সে সময়ও ছিল একটু ছোট আকারে, এখন একটু বড় হয়েছে, টিউমারটা বড় হয়েছে। সেই জন্য তিনি বললেন যে মানুষ খালি ভক্তির ঠেলায় কোনো কাজ করে না। এই সব গুরুচাঁদ যে এতগুলো কাজ করলেন, হরিচাঁদ যে কাজ করলেন, আমরা কাজ করছি না, খালি খালি কীর্তন, খালি কীর্তন কতক্ষণ করিয়া মাতম করেই শেষ করে দিয়েছি। এটা তো হরিচাঁদ গুরুচাঁদের দর্শন নয়। সেই জন্য গুরুচাঁদ আরেকটি কথা হরিচাঁদ বলে গেছিলেন, যে গুরুচাঁদ মৃত্যুর আগে বলেছেন, কান্দা কান্দি ঢলাঢলি কতকাল করে এলি, কি ফল পেলি তাতে বল, কর্ম ছেড়ে কান্দে যেই তার ভাগ্যে মুক্তি নেই, হবি নাকি বৈরাগের দল। আপনারা যারা হরিচাঁদ গুরুচাঁদ দর্শন পড়েন, হরিলীলামৃত পড়েন, গুরুচাঁদ চরিত্র সুধা পড়েন, গুরুচাঁদ চরিত পড়েন, বাইরে কোনো কথা বলি নাই। হরিসংকীর্তন মহাসঙ্গ না হইলে আমার সাথে আসবেন বলবেন, এ আমি লিখি নাই, ওনারা লিখেছেন যে কান্দা কান্দি ঢলাঢলি কতকাল করে এলি, কি ফল পেলি তাতে বল, কর্ম ছেড়ে কান্দে যেই তার ভাগ্যে মুক্তি নেই, হবি নাকি বৈরাগীর দল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন, হে কন্তীয় তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করাই লাগবে, কর্ম ছাড়িয়ে থাকা যাবে না, তাই না? কাজ করতেই হবে। গুরুচাঁদও বললেন কর্ম ছেড়ে কান্দে যে তার ভাগ্যে মুক্তি নাই। আজকে যদি এখানে বসে হরিবল 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 সারাদিন বলি, উপর থেকে আসবে না। আসবে না কি খাবার? আসে? আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি। হয়তো আমি এখানে হরিনাম করলে পাশের ঘরের একজনে বলবে যে ওই বেলা সারাদিন হরিনাম করে ভাত দিয়ে, ভাত কেউ না কেউ দিতে হয়, উপর থেকে আসে না, কর্ম করতে হয়। ধান মাটির